দেশে করোনায় একদিনে আরও ৩৫ জনের মৃত্যু। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৮১ জন। প্রায় ১২,৭০০ নমুনা পরীক্ষায় শনাক্ত ২,৪২৩ জন। চট্টগ্রামে কোভিড সংক্রমণ বাড়ায় প্রকট হচ্ছে অক্সিজেন ও আইসিইউ সংকট। এ সপ্তাহে অন্তত ৬০টি আইসিইউ শয্যার ব্যবস্থা না করলে বিপর্যয়ের শঙ্কা। ব্যয়বহুল সত্ত্বেও সরকার করোনা চিকিৎসায় যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। শ্রমজীবী মানুষকে বাঁচাতেই খোলা হয়েছে কিছু প্রতিষ্ঠান, বললেন প্রধানমন্ত্রী। আইনি পথে মুক্তি না আসায় আইনজীবীদের ওপর ক্ষুব্ধ বেগম জিয়া। সমন্বয়হীনতার কথা স্বীকার করলেন মাহবুব হোসেন। মামলা পরিচালনায় পদক্ষেপ ছিল রহস্যজনক, বলছেন দুদক আইনজীবী। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। করোনায় তৃতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড দেখল বাংলাদেশ। গেল ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৩৫ ব্যক্তি। এদিন নতুন করে আক্রান্তের সংখ্যা ২,৪২৩ জন সহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭,৫০০-এরও বেশি। আজ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানিয়েছে অধিদপ্তর। এ সময় মনকে সুস্থ রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। করোনার থাবায় গোটা পৃথিবীর মতো দুর্বিষহ সময় আছে বাংলাদেশ। ৮৫তম দিনে জানা গেল গত ২৪ ঘন্টায় এই ভাইরাসটিতে মারা গেছেন ৩৫ জন। সেদিন প্রায় ১২,৫০০ নমুনা পরীক্ষা করে ২,৪২৩ জনের দেহে পাওয়া গেছে অদৃশ্য এই ভাইরাস। এই পরিসংখ্যান বলছে প্রতি ১০০ জনের পরীক্ষা করলে ভাইরাস পাওয়া যাচ্ছে ১৯ থেকে ২০ জনের দেহে। নমুনা পরীক্ষা হয়েছে ১২,৬৯৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা ৩,৫৮,২৭৭টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে গত ২৪ ঘন্টায় ২,৪২৩ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৫ জন। এ পর্যন্ত ৭৮১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৬%। মারা যাওয়া ৩৫ জনের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী ৬ জন। মারা যাওয়া ৩১ জনের বয়সী ৪০-এর উপরে। যদিও বয়স্করা বাইরে কম বেরোচ্ছেন, তারপরও আক্রান্তের বড় একটি অংশই তারা। বাসার অন্য সদস্যরা ঘরের বাইরে যাচ্ছেন এবং ফিরে এসে তারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে কাছে যাচ্ছেন। সেই কারণেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা ইনফেক্টেড হচ্ছে বা আক্রান্ত হচ্ছে। আমরা যেন বাইরে থেকে এসে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সামনে যাওয়ার আগে অবশ্যই মাস্ক পরিধান করি, হাতটা বারবার সাবান দিয়ে ধোয়ার অভ্যাস এবং হাত যেন আমরা ধোয়া থাকে। অধিদপ্তর বলছে, যারা নিজেরা মাস্ক খুলতে পারেন না এমন বয়স্ক এবং শিশুরা ব্যতীত মাস্ক পরতে হবে সবাইকে। মাস্ক একটি বড় হাতিয়ার এই কোভিড বা করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য। যতদূর সম্ভব শারীরিক দূরত্ব বজায় রেখে চলুন, কমপক্ষে ৩ ফুট শারীরিক দূরত্ব বজায় রেখে চলুন। বুলেটিনে বলা হয়, সবাই সবকিছু জানেন এবং বোঝেন, তাই জীবন বাঁচাতে নিজেরও নিজের পরিবারের দিকে তাকিয়ে হলেও স্বাস্থ্যবিধিগুলো মানতেই হবে। আমার পরিবারের সদস্যদেরও। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। আমরা সবাই সতর্ক। বন্দরনগরী চট্টগ্রামে করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে অক্সিজেন এবং আইসিইউর মারাত্মক সংকট। বর্তমানে ২,৫০০ কোভিড রোগীর বিপরীতে আইসিইউ শয্যা রয়েছে মাত্র ১০টি। এ অবস্থায় চলতি সপ্তাহে অন্তত ৬০টি নিবিড় পরিচর্যা শয্যার ব্যবস্থা করা না গেলে বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন চিকিৎসকরা। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চিকিৎসকদের তথ্য অনুযায়ী চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত ৩,৫০০ রোগীর মধ্যে ৮০% কোনো উপসর্গ ছিল না, ১০% ছিল মৃদু উপসর্গ, আর বাকি ১০%-এর মধ্যে ৫%কে চিকিৎসা নিতে হয়েছে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে। আর এই ৫% রোগী নিয়েই চরম বেকায়দায় পড়েছে স্বাস্থ্য বিভাগ। করোনা ভাইরাসে আক্রান্ত ১,০০০-এর বেশি রোগী এখন চিকিৎসাধীন রয়েছেন নগরীর বিশেষায়িত 4টি হাসপাতালে। আর এসব রোগীদের শ্বাসকষ্ট নিবারণের জন্য প্রতিনিয়ত প্রয়োজন হয় অক্সিজেনের পাশাপাশি আইসিইউ সুবিধা। কিন্তু জেনারেল হাসপাতালের 10 শয্যা ছাড়া আর কোনো আইসিইউর ব্যবস্থা করতে পারেনি স্বাস্থ্য বিভাগ। ফলে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসা সুবিধা না থাকায় মৃত্যু হচ্ছে। গত 24 ঘন্টা 6 জন সহ এ পর্যন্ত মারা গেছেন 83 জন। এর মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন। 20টি আইসিইউ বেড সমগ্র চট্টগ্রামের জন্য এটা একান্ত নামমাত্র ছাড়া আর কিছু নয়। সাধারণ মানুষের চাহিদা পূরণে এটা কখনোই পর্যাপ্ত নয়। হাই ফ্লো অক্সিজেন যদি আমরা দিতে পারতাম, তার সাথে যদি আইসিইউ এবং ভেন্টিলেটর সাপোর্ট যদি আমরা দিতে পারতাম, তাহলে চট্টগ্রামের যে সর্বোচ্চ সংক্রমণের জন্য যে জনগণের ট্রিটমেন্টের জন্য যে হাহাকার চলছে,
সেটা কিছুটা হলে আমরা মোকাবেলা করতে পারতাম। সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসকরা। চাহিদার একাংশকেও সুবিধা দিতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। চলতি সপ্তাহের মধ্যে 50 থেকে 60 শয্যার আইসিইউ সুবিধা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে বলে সংখ্যা এই করোনা চিকিৎসকের। চট্টগ্রাম পরিস্থিতি এখন আশঙ্কাজনক পর্যায়ে আছে আমি বলবো। সেটা হচ্ছে যে এখন ঘরে ঘরে কিন্তু জ্বর আসতেছে এবং ঘরে ঘরে মানুষ আক্রান্ত হচ্ছে। সামাজিক সংক্রমণটা আসলে চট্টগ্রামে ছড়িয়ে পড়ছে। করোনা রোগীদের সুবিধার্থে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, হলি ক্রিসেন্ট ক্লিনিক, ইউএসটিসি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল এবং ইম্পেরিয়াল হাসপাতালে আইসিইউ সুবিধার নিশ্চিতের কথা বলা হলো। গত 2 মাসও এসবের কোনো সুরাহা হয়নি। আইসিইউ যে আমাদের যে বলছিলাম যে জনবল, ওখানে সিস্টারদের প্রশিক্ষণের বিষয় আছে এবং ডাক্তার যারা আছে তারা পরীক্ষামূলকভাবে এটা কাজ শুরু করার সর্বোচ্চ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। হয়তো আমরা আরও মনে হয় 2-3 দিন আমাদের লাগবে ওখানের আইসিইউগুলো কার্যকরী করতে। শুধু করোনাক্রান্ত রোগীরা অক্সিজেন কিংবা আইসিইউ সংকটে ভুগছেন তা নয়, স্বাভাবিক শ্বাসকষ্টের রোগীরাও প্রাইভেট ক্লিনিকগুলিতে এই সুবিধা পাচ্ছেন না। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার সাথে সাথে এখানকার ছোট বড় 50টি প্রাইভেট ক্লিনিক চিকিৎসা সেবা বন্ধ করে দেয়, অথচ অন্তত 20টি ক্লিনিকে আইসিইউ সুবিধা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে কোভিড-19 সংক্রমণের হার বেড়েই চলেছে। গুরুতর রোগীদের বাঁচাতে অক্সিজেন সরবরাহ নিশ্চিতের তাগিদ এসেছে প্রধানমন্ত্রীর কাছ থেকেই। বেশ কয়েকটি সরকারি হাসপাতাল এরই মধ্যে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহের আওতা বাড়ানোর কাজ শুরু করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন আরও আগেই নেওয়া উচিত ছিল এ সিদ্ধান্ত। রাশেদ লিমনের রিপোর্ট। এখনো গবেষণার টেবিলে প্রতিষেধক, ওষুধ নিয়েও চলছে পরীক্ষা নিরীক্ষা। চিকিৎসকদের মতে মুমূর্ষু কোভিড রোগীদের রক্ষায় অক্সিজেনই সবচেয়ে বড় ভরসা। সেক্ষেত্রে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা সুফল দেয় কয়েক গুণ বেশি। এমন বাস্তবতায় রাজধানী সহ দেশের সব হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিশ্চিতের জোর তাগিদ দেন খোদ সরকার প্রধান। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব বলছে রাজধানীতে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা আছে 20% শয্যায়। এরই মধ্যে নড়ে চড়ে বসেছে সোহরাওয়ার্দী, ঢাকা শিশু হাসপাতাল সহ বেশ কয়েকটি হাসপাতাল। সবকিছু ঠিকঠাক থাকলে দিন দশকের মধ্যেই কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহের আওতায় আসবে আরও 2 থেকে 300 শয্যা। আমাদের এখানে যে কর্নার করবে যেরকম পরিকল্পনা আছে, যেখানে পর্যাপ্ত অক্সিজেনের সাপ্লাই থাকবে, আমাদের কিছু ডেডিকেটেড ডাক্তার ওখানে থাকবে, এখানে অক্সিজেনের লাইন টানা আছে। নিরন্তর অক্সিজেন সাপ্লাইয়ের জন্য আজকে থেকে কাজ শুরু করে দিয়েছি এবং আমরা আশা করি 7 দিনের মধ্যে এই সংযোগটি সমাপ্ত করা সম্ভব হবে। বিশেষজ্ঞরা বলছেন 8 মার্চ থেকে করোনা রোগী শনাক্তের প্রায় 3 মাস হতে চলল। এমন সিদ্ধান্ত নিতে দেরি স্বাস্থ্য খাতের দুর্বলতাকেই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এটা 2 মাস আগে হতে পারতো সারা দেশে। তাদেরকে আমরা কোভিড হাসপাতাল বলে নির্ধারণ করেছি 3 মাস আগে, সেগুলো তো এখন পর্যন্ত হয়নি। এটা সারা দেশব্যাপী দরকার, প্রত্যেক ডিস্ট্রিক্ট হাসপাতাল তো অবশ্যই দরকার, উপজেলা হাসপাতালও দরকার। সরকারি পর্যায়ে তো ধরেন জেলা স্বাস্থ্য কমপ্লেক্স অধিকাংশ এখন 50 শয্যার, ওগুলো ওপেন হবে। তারপর আপনার জেলা সদর হাসপাতালগুলো ওখানে ওপেন হবে, বিশেষায়িত হাসপাতাল সেগুলোতেও আলাদা ইউনিট ওপেন হবে। এইভাবে অনেকবার। এদিকে সরকারি বেসরকারি সব হাসপাতালেই কোভিড ইউনিট চালুর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সরকারি বেসরকারি ত্রাণ তৎপরতা অব্যাহত থাকলেও মানুষের জীবন বাঁচানোর জন্যই স্বাভাবিক বাস্তবতায় ফেরার চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ব্যয়বহুল চিকিৎসা সত্ত্বেও সরকার করোনা চিকিৎসায় যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। সকালে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলে সমাজের বিভিন্ন ব্যক্তি ও সংস্থা ও মন্ত্রণালয় সহ 26টি প্রতিষ্ঠানের অনুদানের চেক গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ আতঙ্কের পাশাপাশি জীবন আর জীবিকার প্রশ্নে জটিল পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ। আর্থিক গতিশীলতা আনতে এরই মধ্যে ঘর ছেড়ে কাজে ফিরছেন গণমানুষ। সংকটের এই সময়ে সরকারের হাত আরও শক্তিশালী করতে আবারও এগিয়ে এসেছেন সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমাজের 26 ব্যক্তি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদানের চেক প্রদান করা হয়। এই আয়োজনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। তার পক্ষে অনুদানের এসব চেক গ্রহণ করেন মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জটিল এই সময়ে শ্রমজীবী মানুষের জীবন বাঁচাতেই করোনা আতঙ্কের মধ্যেও কিছু প্রতিষ্ঠান খুলে দিয়েছে সরকার। প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি যে এই করোনা ভাইরাস থেকে আমাদের দেশের মানুষকে রক্ষা করতে।
তবে যেহেতু অর্থনীতি একেবারে স্থবির অবস্থায় রয়েছে, আমরা কিছু কিছু ক্ষেত্রে এখন উন্মুক্ত করছি, কারণ মানুষকে আমাদের তো বাঁচাতে হবেই। কাজে এই কর্মকাণ্ডগুলি না করলে কতটা আমরা সহযোগিতা করব। সরকারি প্রয়াসের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও ত্রাণ কার্যক্রম চালানোর উদ্যোক্তাদের সাধুবাদ জানান সরকার প্রধান। তিনি বলেন, ব্যয়বহুল হলেও করোনা চিকিৎসায় সরকার সব চেষ্টা অব্যাহত রেখেছে। প্রত্যেকটা শ্রেণী পেশা মানুষ সকলের কাছে যেন কিছু না কিছু আমরা সহযোগিতা পৌঁছাতে পারি, যেন তারা কষ্ট না পায়, সেটাই আমাদের লক্ষ্য। চিকিৎসা সেবা আমরা ব্যাপকভাবে দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং দিয়ে যাচ্ছি। অনেকটা বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হচ্ছে। করোনা ভাইরাস এটা টেস্ট করা বা এটা চিকিৎসা দেওয়া বেশ ব্যয় সাপেক্ষ, তারপর আমরা সেটা করে যাচ্ছি। সাধারণ মানুষের চেষ্টায় দেশে এখনো এই ভাইরাসের পরিস্থিতি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কিছুটা ভালো বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। এখনো আমরা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের অবস্থানটা অনেকটা আমরা ধরে রাখতে সক্ষম। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন নৌরুটে চলাচলে লঞ্চের তৃতীয় শ্রেণীতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। গাদাগাদি করে যাত্রী পরিবহন করায় ব্যাপক হারে করোনা সংক্রমণের শঙ্কা স্বাস্থ্য কর্মকর্তাদের। নির্দেশনা না মানলে জেলা প্রশাসন আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এমন অবস্থায় আগের ভাড়ায় যাত্রী পরিবহনের অবস্থান থেকে সরে আসতে চাইছেন মালিকরা। বিস্তারিত ফিরদাউস সোহাগের রিপোর্টে ছবি তুলেছেন আমিনুল ইসলাম। ঢাকা বরিশাল নৌপথের প্রতিটি লঞ্চের এই একই পরিস্থিতি। সামাজিক দূরত্ব বজায় রাখা সংক্রান্ত প্রশাসনের শত মাইকিং মানছেন না কেউ। একটু সুযোগ পেলেই অন্যান্য বছরের ঈদের মতোই ডেক শ্রেণীতে শুয়ে বা বসে পড়ছেন যাত্রীরা। বজায় থাকছে না সামাজিক দূরত্ব, আর এতে বাধাও দিচ্ছেন না লঞ্চের কোনো কর্তৃপক্ষ। গত 31 মে চালু হওয়ার পর প্রতিদিনই সকাল থেকে শুরু হয় লঞ্চের ডেক বা তৃতীয় শ্রেণীতে জায়গা দখলের প্রস্তুতি। দুপুর গড়িয়ে বিকেল হতেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ডেক, আর সন্ধ্যার পর ধারণ ক্ষমতার 1.5 থেকে 2 গুণ বেশি যাত্রী নিয়েই ছাড়ছে প্রতিটি লঞ্চ। এমন বাস্তবতায় কোভিড-19 সংক্রমণের ঝুঁকি বেড়েই চলেছে। ডেকের সমস্যাটা বেশি হচ্ছে, সেখানে যাতে সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন হয় এবং পার্সোনাল প্রোটেকশনটা থাকে। সেজন্য মালিক সমিতি, প্রশাসন এবং জনগণের প্রতি আমরা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আবারও আপনাদের কাছ থেকে অনুরোধ করতেছি যে স্বাস্থ্য বিভাগের যে সুপারিশগুলো সেগুলো মেনে চলুন, তা না হলে বরিশালের অবস্থা আরও মারাত্মক ভয়াবহ অবস্থার দিকে যাবে। যাত্রীদের অসতর্কতার পাশাপাশি বাড়তি মুনাফার লোভে লঞ্চ কর্তৃপক্ষ বুড়ো আঙ্গুল দেখাচ্ছে সরকারি নির্দেশনাকে। যদিও স্থানীয় প্রশাসন বলছে সামাজিক দূরত্ব না মানলে শাস্তি পেতে হবে। জরুরি ভিত্তিতে হয় ডেক শ্রেণীকে বন্ধ ঘোষণা করা হোক, অথবা গরিব মানুষ যাতে চলাচল করতে পারে, যেতে পারে, তার জন্য এমন একটা পন্থা খুঁজে বের করা হোক যাতে একজনের গায়ে আরেকজন না লাগে, গাদাগাদি করে যাতে ডেকে ওঠা না দরকার হয়। আমরা এই লঞ্চের ট্রেডিশনাল পদ্ধতি বাদ দিয়ে আমাদের এই করোনাকে মাথায় রেখে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি অনুসরণ করে লঞ্চ চলাচল ব্যবস্থা করতে হবে। আদারওয়াইজ আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। বিআইডব্লিউটি এর সঙ্গে বৈঠকে আগের ভাড়ায় যাত্রী পরিবহনের ঘোষণা দিলেও স্বাস্থ্যবিধি মানার প্রশ্নে সে অবস্থান থেকে সরতে চাইছেন মালিকরা। এতে দেখা যাচ্ছে যে আসলে সামাজিক দূরত্ব বজায় রাখা যাচ্ছে না। এটা যদি রাখতে হয় তাহলে যাত্রী সংখ্যা কমাতে হবে, কমতে হলে ভাড়া বৃদ্ধি করতে হবে। ঢাকা বরিশাল নৌরুটে ব্যক্তি মালিকানাধীন লঞ্চের সংখ্যা 23টি। এছাড়া অভ্যন্তরীণ রুট সহ উপকূলীয় এলাকায় চলাচলকারী লঞ্চের সংখ্যা 2 শতাধিক। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। লঞ্চে যাত্রী পরিবহনের সবশেষ খবর জানাতে বরিশাল নদী বন্দরে আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, কি অবস্থা? ধন্যবাদ। রিপোর্টটিতে আমরা যেমন দেখছিলাম, আসলে বরিশাল নদী বন্দরের ভেতরে অর্থাৎ লঞ্চের প্রত্যেকটি লঞ্চের ভেতরের অবস্থা কিন্তু ওরকমেরই থাকে এবং আছেও সেরকমেরই। আজকেও এই একই অবস্থা, তবে আজকের লঞ্চ কিন্তু অন্যান্য দিনের চেয়ে অর্থাৎ গতকালকের মতনই রয়েছে। প্রথম দিন যেভাবে ছিল, প্রথম দিন ছিল 3টি লঞ্চ, তারপরে কিন্তু আসলে 2-3 দিনের পরেই কিন্তু লঞ্চের সংখ্যা বাড়ানো হয়। একটু বলে রাখি, আজকে এমভি কামাল 1, সুন্দরবন 11, সুরভি 9, অ্যাডভেঞ্চার 9 এবং কীর্তনখোলা 10, এই 5টি লঞ্চ বরিশাল নদীবন্দরে রয়েছে এবং প্রত্যেকটি লঞ্চের ভেতরের যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে যাত্রীতে ঠাসা। বাইরে লঞ্চের যে পরিস্থিতি আমরা দেখেছি, বরিশাল নদীবন্দরের বাইরে পল্টুনগুলো কিন্তু একেবারেই ফাঁকা রয়েছে। সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, নৌ পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্য কিন্তু
কিন্তু বরিশাল নদীবন্দরে রয়েছেন এবং তারা কিন্তু তাদের দায়িত্বগুলো পালন করে যাচ্ছেন। পাশাপাশি বরিশাল নদীবন্দরের যে কর্তৃপক্ষ রয়েছে, বিআইডব্লিউটি এর যে কর্তৃপক্ষ রয়েছে, তারাও কিন্তু দায়িত্ব পালন করছেন। মাইকিং করা হচ্ছে, জনগণকে বোঝাবার চেষ্টা করা হচ্ছে এবং তারই অংশ হিসেবে কিন্তু বরিশাল নদীবন্দরে যেটা দেখেছি যে 3টি টানেল স্থাপন করা হয়েছে, তার মধ্যে থেকে জনগণকে, যারা যাত্রী রয়েছে তাদেরকে নদীবন্দরে প্রবেশ করার ক্ষেত্রে তারা যেন জীবাণুমুক্ত হয়ে প্রবেশ করে সেজন্য কিন্তু 2-3টি টানেল স্থাপন করা হয়েছে এবং লঞ্চের মধ্যে আমরা কয়েকটি লঞ্চে দেখেছি তারাও কিন্তু লঞ্চে প্রবেশের মধ্যে পথেও কিন্তু টানেল স্থাপন করেছে এবং বেশ কয়েকটি লঞ্চ কিন্তু স্যানিটাইজার দিচ্ছে ঢোকার পথে, যাত্রীদেরকে পরিচ্ছন্নভাবে ঢোকার পথে এই ব্যবস্থারই কিন্তু হয়েছে। অর্থাৎ গত কয়েকদিনে কিন্তু কিছুটা উন্নতি হয়েছে। তবে লঞ্চের ভেতরের যে চেহারা, সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছিল করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য, সেই পরিস্থিতিটার কথা যদি আমরা একটু বলি, সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত সেই 100% সামাজিক দূরত্ব বজায় রাখার, অর্থাৎ স্বাস্থ্যবিধি, WHO, বাংলাদেশ সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সরকারের সর্বোপরি যে চেষ্টা সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করা লঞ্চের ভেতরে যাতে করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষা পাওয়া যায়, সেই অবস্থা কিন্তু এখনো হয়নি। তবে যেটা দেখেছি স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ সবাই কিন্তু আসলে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু যাত্রীরা তাদের মতোই এখন পর্যন্ত সেই আগের মতোই অবস্থানই রয়েছে। এই ছিল মোটামুটি বরিশাল নদীবন্দর থেকে সর্বশেষ তথ্য। লঞ্চে যাত্রী পরিবহনের খবর জানাতে বরিশাল নদীবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। বাংলা সময় আরও থাকছে। ক্ষমা চাওয়ার পরও বরিশালে সালিশ বৈঠকে মাদ্রাসা কর্মচারীকে লাঞ্ছনা, এলাকায় ক্ষোভ, আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। আইনি প্রক্রিয়ায় মুক্ত করতে না পারায় আইনজীবীদের ওপর ক্ষুব্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিষয়টি স্বীকার না করলেও মামলা নিয়ে বেগম জিয়ার হতাশা প্রকাশ করার কথা জানিয়েছেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। প্যানেলের সিনিয়র সদস্য খন্দকার মাহবুব হোসেন বলেন, অভিজ্ঞদের দায়িত্ব না দেয়া, মামলা পরিচালনায় সমন্বয়হীনতা সহ নানা কারণে হয়তো নেত্রী ক্ষুব্ধ। দুদক আইনজীবী বলছেন, মামলা পরিচালনার অনেক ক্ষেত্রেই তাদের পদক্ষেপ ছিল রহস্যজনক। আফজাল হোসেনের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা পরিচালনার প্যানেলে রয়েছেন অর্ধ শতাধিক আইনজীবী। এই প্যানেলের আইনজীবীদের মধ্যে সমন্বয়হীনতা ও অন্তর্কোন্দল ছিল ওপেন সিক্রেট। সরকারের সিদ্ধান্তে মুক্তির পর আইনজীবীদের ব্যর্থতায় বেগম জিয়া ক্ষুব্ধ বলে জানা গেছে। এরই মধ্যে একজন আইনজীবী তার সঙ্গে দেখা করার পর বিষয়টি সামনে এসেছে। আইনজীবী মাহবুবউদ্দিন খোকন জানান, মামলা নিয়ে হতাশা প্রকাশ করেছেন বিএনপি নেত্রী, যদিও আইনজীবীদের উপর ক্ষুব্ধতার বিষয়টি অস্বীকার করেছেন তিনি। আমি আসলে 2 বছর কেন ছিল আমি নিজে বুঝতে পারিনি, আমি কি অপরাধটা করেছি। অনেক দুঃখের কথা বললো, কষ্টের কথা বললো, সেটা বললো, মামলা হতাশার কথা বলছে আর কি। আইনজীবী প্যানেলের সিনিয়র সদস্য খন্দকার মাহবুব হোসেন বলছেন ভিন্ন কথা। তিনি জানান, মামলা নিয়ে হতাশ নন নেত্রী, তবে মামলা পরিচালনায় আইনজীবীদের সমন্বয়হীনতায় হয়তো তিনি ক্ষুব্ধ। সিনিয়র অ্যাডভোকেটকে বাদ দিয়ে বিশেষ কোন ব্যক্তিকে মামলার দায়িত্ব দিয়েছিলেন এবং সেই ক্ষেত্রে কিছুটা হতাশা ছিল যে যেভাবে মামলাগুলো করা উচিত ছিল, একজন ফৌজদারি আইনে বিশেষজ্ঞ ব্যক্তি যেভাবে মামলাগুলো করতে পারতেন, ফলাফল যাই হোক সেভাবে করা হয়নি। এও একটা সমন্বয়ের অভাব ছিল। সেক্ষেত্রে হয়তো ম্যাডামের কোনো ক্ষোভ থাকতে পারে। দুদক আইনজীবী বলছেন, মামলা পরিচালনার অনেক ক্ষেত্রে তার আইনজীবীদের পদক্ষেপ রহস্যজনক ছিল। তারাই আপিলকারী, লিভ টু আপিল করেছেন বেগম খালেদা জিয়া। এখন তারা আজকে প্রায় মে মাসের শেষের দিক 2019 সনে এটা দাখিল করেছে, প্রায় 1.5 বছরের মতো হচ্ছে, কিন্তু কেন তারা কোনো স্টেপ নিচ্ছেন না, এটা তাদের কি কৌশল, সেটা আমরা বুঝতে অপারগ। আইনি প্রক্রিয়া ও রাজনৈতিকভাবে মুক্ত করতে ব্যর্থ হওয়ায় সবশেষ পরিবারের আবেদনে মানবিক দিক বিবেচনায় গত 25শে মার্চ বেগম জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয় সরকার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে। বরন্দ এলাকার বাগান থেকে আম নামানো শুরু, আশানুরূপ দাম না পাওয়ায় হতাশা। আম পরিবহনে কাল থেকে চলবে বিশেষ ট্রেন। নওগাঁর বরেন্দ্র এলাকার বাগান থেকে আম নামানো শুরু হয়েছে। প্রথম পর্যায়ে গোপালভোগ, ল্যাংড়া, ক্ষীরসাপাত জাতের আম পাওয়া যাচ্ছে বাজারগুলোতে।
তবে করোনা পরিস্থিতির কারণে পাইকার কমে যাওয়ায় আশানুরূপ দাম না পাওয়ায় হতাশ বাগান মালিকরা। জেলা প্রশাসন বলছে, ন্যায্য মূল্যের নিশ্চিতের পাশাপাশি আমের বাজারজাতকরণে সব ধরনের সহায়তা দেওয়া হবে। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। গাছ থেকে আম নামাতে ব্যস্ত বাগানীরা। ঝুড়িতে করে সে আম নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় পাইকারি বাজারে। চলতি মৌসুমের প্রথম পর্যায়ে নওগাঁর বরেন্দ্র এলাকায় গোপালভোগ, ল্যাংড়া ও ক্ষীরসাপাত জাতের আম পাওয়া যাচ্ছে। গোপালভোগ 1800 থেকে 1900 টাকা, ক্ষীরসাপাত 1400 থেকে 1500 টাকা ও গুটি আম 900 থেকে 1000 টাকার মন দরে বিক্রি হচ্ছে। তবে করোনা পরিস্থিতিতে বাজারে পাইকার কম থাকায় আশানুরূপ দাম পাচ্ছে না বলে জানান বাগানীরা। করোনা আমাদের বাগানীদের বিপর্যস্ত করে ফেলেছে। আমার 13 লক্ষ টাকার বাগান এখন বলতেছে 5 লক্ষ টাকা দাম। ন্যায্য মূল্য পাই তাহলে আমরা কিছু অগ্রসর হয়ে যাব। আর করোনা পরিস্থিতির কারণে বাইরের ব্যবসায়ীরা, ক্রেতারা এলাকায় ঢুকতে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সেজন্য প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। বৃহস্পতিবার আম কেনাবেচা হাটের উদ্বোধন শেষে আমের ন্যায্য দাম নিশ্চিতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক। 10-15টি জেলা প্রশাসক মহোদয়দেরকে আমরা ফোন দিয়েছি যে আপনারা ওখানকার যারা আড়তদার আছে বা বড় ব্যবসায়ী আছে তারা যদি এখানে যোগাযোগ করে আমরা সকল ধরনের সহযোগিতা করব। এদিকে পরিপক্ক ও কেমিক্যাল মুক্ত আম ভোক্তা পর্যায়ে পৌঁছাতে নিয়মিত তদারকি করছে কৃষি বিভাগ ও পুলিশ প্রশাসন। আম সম্পূর্ণ একটি নিরাপদ ফল এবং নিরাপদভাবেই আমরা এটিকে বাজারজাত করতে কৃষকদেরকে উৎসাহিত করে যাচ্ছি। সাদা পোশাকের পুলিশও আমরা নিয়োজিত রেখেছি, যাতে আমের বাজারকে কেন্দ্র করে কোনো অস্থিতিশীলতা বা আমের অযৌক্তিক মূল্য বৃদ্ধি না হয়। জেলায় এবার 25,000 হেক্টর জমির বাগান থেকে 3.5 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা কৃষি বিভাগের। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। করোনা পরিস্থিতিতে আম পরিবহনে ঢাকা, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ রুটে কাল থেকে চলবে একজোড়া বিশেষ ট্রেন। সকালে এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ে জানায়, প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ থেকে বিকেল 4টায় ও রাজশাহী থেকে বিকেল 5টায় ছাড়বে ট্রেনটি। আমের পাশাপাশি শাকসবজি, ফলমূল, ডিম সহ কৃষিজাত পণ্য পরিবহন নিশ্চিতে উদ্যোগ নেওয়া হয়েছে। গত 20 মে আম সংগ্রহ, পরিবহন ও বাজারজাতকরণ সংক্রান্ত জেলা প্রশাসনের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রাজশাহী থেকে যেন আম ঢাকা পর্যন্ত পৌঁছায় এবং ঢাকা থেকে অন্যান্য ডেস্টিনেশনে চলে যায়, এই পদ্ধতিটাকে সফল করার জন্য সুলভ মূল্যে আম পরিবহনের জন্য বেসিক্যালি এই ম্যাঙ্গো স্পেশালটা চালু করা হচ্ছে। যদি সাড়া পাই তাহলে আমরা যতদিন পর্যন্ত সম্ভব আমরা এটাকে চালু করতে পারবো। সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে চলছে বোরো ধান চাল সংগ্রহ অভিযান। তবে কুষ্টিয়া সহ কয়েকটি জেলায় কার্যক্রমে ধীর গতি থাকায় ন্যায্য মূল্য না পাওয়ার শঙ্কা কৃষকদের। এক্ষেত্রে এখনও খেতে ধান থাকাকে কারণ হিসেবে দায়ী করছে খাদ্য বিভাগ। বিস্তারিত রিপোর্টে। বৃহস্পতিবার সকাল থেকেই সুনামগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা ধান নিয়ে জেলা খাদ্য গুদামে যান। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সরকার নির্ধারিত দামে ধান বিক্রি করেন তারা। এই পর্যন্ত 1500 মেট্রিক টন ধান ও 600 মেট্রিক টন চাল সংগ্রহ করেছে খাদ্য বিভাগ। আমরা আশানুরূপ সাড়া পাচ্ছি এবং কৃষকরা যথেষ্ট খুশি হচ্ছে এই ধান সরকারি খাদ্য গুদামে ধান বিক্রয় করে। জেলায় প্রায় 33,000 মেট্রিক টন ধান আর 29,000 চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে খাদ্য বিভাগ। তবে কুষ্টিয়ার চিত্রটা আলাদা। শহরের জাগতিক খাদ্য গুদামে ছিল না কৃষক বা মিল মালিকদের তেমন আনাগোনা। গত 26 এপ্রিল থেকে সরকারি এই কর্মসূচি শুরু হলেও ধীর গতিতে চলছে এখানকার ধান চাল সংগ্রহ। এখন পর্যন্ত মিল মালিকদের কাছ থেকে 1000 মেট্রিক টন চাল পেলেও কৃষকদের কাছ থেকে কোনো ধান সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। এর কারণ হিসেবে কৃষকের জমি থেকে ধান না তোলাকে দায়ী করেছে খাদ্য বিভাগ। ধান আমাদের কাছে এখন পর্যন্ত কোনো কৃষক আসেনি। আমরা তো কৃষকের প্রত্যেকদিন খবর দিচ্ছি যে ভাই আমরা ধান নেওয়া শুরু করছি, আপনারা নির্বাচিত হয়েছেন, যারা নির্বাচিত হয়েছেন তাদের আমরা প্রতিনিয়তই খবর দিচ্ছি। এখানে চিকুন ধানের উৎপাদন হয়। আমরা এই চাউল যদি আমরা সরবরাহ করি আমরা মিল মালিকরা ক্ষতিগ্রস্ত হব। জেলায় 45,500 মেট্রিক টন ধান ও 34,000 মেট্রিক টন চাল সংগ্রহের কথা রয়েছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। হবিগঞ্জে শুরু হলো ন্যায্য মূল্যের টিসিবির পণ্য বিক্রি। দুপুরে শহরের নিমতলা প্রাঙ্গণ, মোতালেব চত্বর, ধুলিয়াখাল, চৌধুরী বাজার ও কোর্ট মসজিদের সামনে পণ্য কেনেন ক্রেতারা। কার্যক্রম তদারকি করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আজিম। প্রতিদিন শহরের 5টি স্থানে টিসিবির পণ্য বিক্রি হবে বলে জানান তিনি। প্রতি বছর সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ও সুবিধাভোগীর সংখ্যা বাড়লেও মিলছে না টেকসই সমাধান। প্রাকৃতিক দুর্যোগের মতো হঠাৎ আসা বিপদে ও দারিদ্র্যসীমার নিচে চলে যান অনেকে।
করোনার প্রভাবে অন্তত 22% মানুষ নতুন করে দরিদ্র হওয়ায় মোট দরিদ্রের সংখ্যা 40% ছাড়াতে পারে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন মধ্যবিত্তকেও সামাজিক সুরক্ষার আওতায় আনতে হবে। সাজিদ রাজু জানাচ্ছেন বিস্তারিত। ঘূর্ণিঝড় আম্পানের মতো প্রতি বছরই দেশে আঘাত হানে ঝড়, জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগ। এবার নতুন করে যোগ হয়েছে করোনা মহামারী। এতে শহরাঞ্চল সহ মফস্বলেও জীবিকা নিয়ে ঝুঁকিতে স্বল্প আয়ের মানুষ, চাকরি হারিয়ে অনেক মধ্যবিত্ত শঙ্কায়। বিশ্লেষকরা বলছেন করোনার প্রভাবে এবার নতুন করে দরিদ্র হতে পারে অন্তত 20% মানুষ। ফলে আগের 3.25 কোটির সঙ্গে যোগ হয়ে দেশে মোট দারিদ্র্যের হার দাঁড়াবে 40%-এর বেশি। 20.5% যে দরিদ্র সীমার নিচে অফিসিয়াল ফিগার, তার সাথে কিন্তু 22.5 যোগ দিতে হবে এই নতুন দরিদ্রের ফিগার। এটা প্রায় 43% দরিদ্রকে আমরা চিহ্নিত করতে হচ্ছে। সামাজিক নিরাপত্তা খাতে 2019-20 অর্থ বছরে বরাদ্দ 74,000 কোটি টাকা, যা মোট বাজেটের 14%-এর বেশি। এবারের বাজেটে এ খাতে বরাদ্দ বাড়িয়ে 76,000 কোটি টাকা করা হতে পারে। করোনার কারণে সারা দেশে সুবিধাভোগীর সংখ্যা 81 লাখ থেকে 16 লাখ বাড়িয়ে করা হতে পারে 97 লাখ। বিশেষজ্ঞরা বলছেন বাজেটের বড় অংশই খরচ হয়ে যায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশন সহ অন্যান্য ভাতায়। তাই এবারের বাজেটে থাকতে হবে করোনার কারণে অসহায় নিম্ন ও মধ্যবিত্তের সুরক্ষা। অনানুষ্ঠানিক খাতে যারা রয়েছেন তাদেরকে চিহ্নিত করার জন্য এবং তাদেরকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভেতরে আনবার জন্য বিভিন্ন সেলফ ক্লেইম পদ্ধতি চালু করা যেতে পারে। প্রতি বছর সামাজিক নিরাপত্তা খাতে 10% হারে বরাদ্দ বাড়লেও এবার 20% করার কথা জানিয়ে পরিকল্পনা মন্ত্রী বলছেন মধ্যবিত্তকে সুরক্ষা দিতে টেকসই নীতি নিয়ে কাজ করছে সরকার। কোভিডের ঢেউয়ে দরিদ্রের সংখ্যা হঠাৎ করে উল্লম্পন হয়েছে। দারিদ্রের হার আমরা 20-এ নামিয়ে এনেছিলাম, সেটাকে ধরে রাখতে হবে। এই বছর সংখ্যা বাড়ানো হয়েছে। আমরা একটা ইউনিভার্সাল পেনশন স্কিমের জন্য এই মুহূর্তে কাজ হচ্ছে অর্থ মন্ত্রণালয়ে। এটা আশা করছি আমরা আগামীতে নিয়ে আসতে পারবো। একই সঙ্গে আগামীতে কর্মহীন হয়ে পড়াদের জন্য একটি বিশেষ ভাতার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। ভোলা ও বান্দরবানে মসজিদের ইমাম মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে। সকালে ভোলার লালমোহনে 1400 ইমাম মুয়াজ্জিনদের হাতে প্রধানমন্ত্রীর অনুদানের টাকা তুলে দেন স্থানীয় সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। এ সময় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের 5000 টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। কিশোরগঞ্জের ঘোড়াউত্রা নদীর অব্যাহত ভাঙনে মারাত্মক ঝুঁকিতে হাওড়াঞ্চলের মানুষ। গেল 1 দশকে নদীতে বিলীন হয়েছে ছাতির চরের 1/3। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব কয়েক হাজার মানুষ। টেকসই বাঁধ নির্মাণের দাবি তাদের। ভাঙন স্থায়ীভাবে ঠেকাতে প্রকল্প হাতে নেয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। করোনা মহামারীতে কাজ না থাকায় ঘরে নেই খাবার। এর মধ্যেই সর্বনাশা নদী ভাঙন কেড়ে নিচ্ছে মাথা গোঁজার ঠাইটুকু। ঘোড়াউত্রা নদী ভাঙতে থাকায় কিশোরগঞ্জের নিকলি উপজেলার ছাতিরচর হাওরবাসীর দুর্দশা মিটছেই না। গত 15 দিনে আরও 20টি বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে। গত 1 দশকে এই জনপদের 3 ভাগের 1 ভাগ নদীর পেটে গেছে। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন কয়েকশো পরিবার। করোনায় আবার বাড়িতে আইছি, আমার বাড়িটাই ঘর নেই। আমার বাড়ি ওই যে নৌকাটি, এই বাড়িতে হানো ছিল, হ্যাঁ থেকে এক দেশ হ্যাঁ থেকে মারপিট খেয়ে চলে নদী ভাঙ্গায় আমরা সব কাতারও গেছি। ভাঙন ঠেকানো না গেলে পুরো গ্রামটি বিলীন হওয়ার শঙ্কায় দিন কাটছে হাওরবাসীর। নদী আমরা ধরে লাইছি, তো আপনার কি গরিব মানুষ। অনুরোধ করি সরকারের কাছে, যদি অবিলম্বে বর্ষা আসার আগে যদি একটা ব্যবস্থা না নেয় তাইলে আমাদের কষ্টের আর শেষ নাই। এদিকে টেকসই বাঁধ নির্মাণ ও ভাঙন ঠেকাতে স্থায়ী পরিকল্পনার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। পার্মানেন্ট একটা প্রোটেক্টিভ ওয়ার্কের আওতায় আমরা আনার জন্য একটা প্রকল্প প্রস্তাবনা দাখিল করছি। এই প্রকল্পটা পাশ করে যথাসময়ে কাজ করার ব্যবস্থা নেওয়া হবে। ঘোড়াউত্রা নদী তীরবর্তী 2 কিলোমিটার আয়তনের ছাতিরচর হাওরে প্রায় 22,000 মানুষের বসবাস। সময় সংবাদ, কিশোর। গাইবান্ধায় অসময়ে উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ নিতে ডিলারদের বাধ্য করার অভিযোগ উঠেছে বিএডিসির বিরুদ্ধে। ডিলারদের অভিযোগ, আউশ মৌসুমের উচ্চ ফলনশীল জাতের ধান নেরিকা মিউট্যান্ট রোপণের সময় ছিল গত মাসে। সময় পার হওয়ায় এই ধানের বীজ ডিলাররা কিনতে না চাইলেও তা চাপিয়ে দিচ্ছে বিএডিসি। অসময়ে এই বীজ জমিতে ব্যবহার করলে কৃষকরা প্রতারিত ক্ষতির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা তাদের।
তবে বিএডিসি কর্মকর্তাদের দাবি, কৃষি মন্ত্রণালয়ের নির্দেশে এসব বীজ ডিলারদের কাছে বিক্রি করা হচ্ছে। রাঙামাটিতে পাহাড় ধসে প্রাণহানি রোধে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করেছে জেলা প্রশাসন। দুপুরে জেলা প্রশাসকের উদ্যোগে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সচেতনতামূলক সাইনবোর্ড টানানো হয়। এ সময় নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়ে স্থানীয়দের মধ্যে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়। 2017 সালের 13 জুন রাঙামাটিতে পাহাড় ধসে প্রাণ হারান 120 জন, আহত হন 2 শতাধিক। যে সমস্ত ঝুঁকিপূর্ণ পাহাড় রয়েছে, ঝুঁকিপূর্ণ বসবাস রয়েছে, সেগুলো আমরা আইডেন্টিফাই করেছি এবং সেই সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত লোকদেরকে যাতে আমরা অতিবর্ষণে বাড়ি বর্ষণে আশ্রয়কেন্দ্র, অস্থায়ী আশ্রয়কেন্দ্র নিয়ে যেতে পারি, সেজন্য আমরা এখন থেকে কাজ শুরু করেছি। জনগণকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করছি। 3 মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন জয়পুরহাটের চিনিকল শ্রমিকরা। সকালে চিনিকল চত্বর এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে শ্রমিকরা অভিযোগ করেন, গত 3 মাস ধরে মূল বেতন, এরিয়া বিল সহ 15 কোটি টাকা বকেয়া রেখেছেন মিল কর্তৃপক্ষ। এতে 520 জন স্থায়ী শ্রমিক কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। দিনাজপুরে অসহায় বৃদ্ধাকে ঘর নির্মাণ করে দিল সেনাবাহিনী। সকালে সদরের কসবা এলাকায় ঘরটি নির্মাণ করা হয়। এ সময় খোলাহাটি ক্যান্টনমেন্টের 4 হর্সের তত্ত্বাবধানে এ সহায়তা কার্যক্রমের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট মোর্শেদ। এতে ব্যাপক খুশি অসহায় বৃদ্ধা। পরে একই গ্রামের অসহায়দের চাল, ডাল, তেল, আটা ও চিনি সহ নিত্যপণ্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে করোনায় একদিনে আরও 35 জনের মৃত্যু। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 781 জন। প্রায় 12,700 নমুনা পরীক্ষায় শনাক্ত 2,423 জন। চট্টগ্রামে কোভিড সংক্রমণ বাড়ায় প্রকট হচ্ছে অক্সিজেন ও আইসিইউ সংকট। এই সপ্তাহে অন্তত 60টি আইসিইউ শয্যার ব্যবস্থা না করলে বিপর্যয়ের শঙ্কা। ব্যয়বহুল সত্ত্বেও সরকার করোনা চিকিৎসায় যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। শ্রমজীবী মানুষকে বাঁচাতেই খোলা হয়েছে কিছু প্রতিষ্ঠান, বললেন প্রধানমন্ত্রী। আইনি পথে মুক্তি না আসায় আইনজীবীদের ওপর ক্ষুব্ধ বেগম জিয়া। সমন্বয়হীনতার কথা স্বীকার মাহবুব হোসেনের। মামলা পরিচালনায় পদক্ষেপ ছিল রহস্যজনক, বলছেন দুদক আইনজীবী। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।